বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লাউতা বহুমুখী উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। সাথে আছি আমি রুবেল আহমেদ, সহকারী শিক্ষক, লাউতা বহুমুখী উচ্চ বিদ্যালয়। নবম দশম শ্রেণীর ব্যবসা শিক্ষা বিভাগের ছাত্রছাত্রীবৃন্দ, আমি আমার গত ক্লাসে তোমাদের ফিনান্স ও ব্যাংকিং বিষয়ের তৃতীয় অধ্যায় থেকে অর্থের সময় মূল্যের বর্তমান মূল্য নির্ণয় পদ্ধতি নিয়ে আলোচনা করেছিলাম। আজকের এই ক্লাসে তোমাদের সাথে অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, ভবিষ্যৎ মূল্য মানে কি? ভবিষ্যৎ মূল্য মানেই হচ্ছে সুদ ও আসল, অর্থাৎ বর্তমান মূল্যের সাথে সুদ যোগ করলে যে অর্থ হয় সেটাই হচ্ছে ভবিষ্যৎ মূল্য। আবার আমরা যদি অন্যভাবে বলি যে বর্তমানে যে অর্থ জমা রাখা হয় তা নির্দিষ্ট সময় পরে সুদে আসলে যে পরিমাণ হয় তাকে ভবিষ্যৎ মূল্য বলে। আরও অন্যভাবে যদি বলার চেষ্টা করি তাহলে আজকের নির্ধারিত বা নির্দিষ্ট টাকা নির্দিষ্ট হারে কোথাও বিনিয়োগ করলে নির্দিষ্ট সময় পরে যে অর্থ পাওয়া যাবে তাকেই আমরা ভবিষ্যৎ মূল্য বলি। এই যে তিনটি কথা বললাম, সেগুলোকে আমরা আরও গুছিয়ে সাজিয়ে ভবিষ্যৎ মূল্যের সংজ্ঞা হিসাবে দাঁড় করাতে পারি। বর্তমানে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ নির্দিষ্ট সুদের হারে নির্দিষ্ট সময় পরে সুদ আসলে যে পরিমাণ হয় তাকে অর্থের ভবিষ্যৎ মূল্য বলে। এখানে একটি কথা আসছে যে সুদ আসলে, অর্থাৎ নির্দিষ্ট সময় পরে নির্দিষ্ট সুদের হারে আজকের টাকা ভবিষ্যতে সুদ ও আসলে যে পরিমাণ হবে সেটাই হচ্ছে ভবিষ্যৎ মূল্য। এই ভবিষ্যৎ মূল্যের ধারণাটিকে প্রান্তিক মূল্য বলা হয়। ভবিষ্যৎ মূল্যের ধারণাটিকে প্রান্তিক মূল্যও বলা হয়। গতকাল ক্লাসে বলেছিলাম যে অর্থের বর্তমান মূল্যের ধারণাটি ভবিষ্যৎ মূল্যের ধারণার সম্পূর্ণ বিপরীত। ঠিক একইভাবে অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের ধারণাটি অর্থের বর্তমান মূল্যের ধারণার সম্পূর্ণ বিপরীত। যেমন আমরা বলতে পারি 10% সুদের হারে যদি কোনো ব্যাংকে 2000 টাকা জমা রাখা হয় তাহলে 1 বছর পর আমরা 2200 টাকা পাব। এই ক্ষেত্রে 2000 টাকা ব্যাংকে জমা রেখেছি 10% সুদের হারে, 1 বছর পর আমরা 2200 টাকা ফেরত পাব। এক্ষেত্রে এই 2200 টাকাই হচ্ছে আমাদের ভবিষ্যৎ মূল্য। এই ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার যে কৌশল বা প্রক্রিয়া সেটাকে বলা হয় চক্রবৃদ্ধিকরণ। গতকাল আমরা জেনেছিলাম যে ভবিষ্যতে প্রাপ্য টাকা বর্তমান মূল্য হতো, সেটা হয় বাট্টাকরণের মাধ্যমে, এবং এও জেনেছি যে বাট্টাকরণের মাধ্যমে অর্থের পরিমাণ বা অর্থের মূল্যটা কমে আসে। আর আজকের টাকার ভবিষ্যৎ মূল্য কত হবে সেটা নির্ণয় করা হয় চক্রবৃদ্ধিকরণের মাধ্যমে। চক্রবৃদ্ধিকরণের ফলে আজকের বর্তমানে টাকাটা ভবিষ্যতে গিয়ে বৃদ্ধি পায়। তোমরা অবশ্যই মনে রাখবে, বাট্টাকরণের ফলে
অর্থের পরিমাণ হ্রাস পায়, আর চক্রবৃদ্ধিকরণের ফলে অর্থের পরিমাণ বৃদ্ধি পায়। এবার আমরা জানব এই ভবিষ্যৎ মূল্য কয়ভাবে নির্ণয় করা হয়। সাধারণত ভবিষ্যৎ মূল্য দুইভাবে নির্ণয় করা হয়। প্রথমত হচ্ছে সরল সুদ, প্রথমটি হচ্ছে সরল সুদ, দ্বিতীয়টি হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। তোমরা নিশ্চয়ই সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের সাথে পরিচিত আছো। আমরা ক্লাস 8-এ পড়ে আসছি যে যদি একটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর শুধুমাত্র আসল টাকার উপর সুদ গণনা করা হয় তখন তাকে আমরা সরল সুদ বলি। আর যদি একটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর আসল টাকার পাশাপাশি সুদের উপরও সুদ গণনা করা হয়, অর্থাৎ আসল টাকার উপর যে সুদ হবে আবার ওই সুদের উপরও আবার সুদ হবে, এই অবস্থায় যে টাকাটা হয় সেটাই হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। যেমন তোমরা ক্লাস 8-এ সরল সুদের একটি সূত্র পড়ে আসছো যে A ইকুয়াল P ইন্টু 1 প্লাস RN। এটি হচ্ছে সরল সুদ, যেখানে ফিনান্সে এই A হচ্ছে FB এবং P হচ্ছে PB অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু বা বর্তমান মূল্য, 1 প্লাস RN অর্থাৎ আমরা IN অথবা RN যে কোনো একটি লিখতে পারি। এটা হচ্ছে সরল সুদের সূত্র, অর্থাৎ বছরে একবার ওই নির্দিষ্ট টাকার উপরই সুদ দেওয়া হবে। যেমন একজন ব্যক্তি 10% হার সুদে 100 টাকা বিনিয়োগ করলে 5 বছর পর তিনি কত টাকা পাবেন। এখানে 100 টাকা বিনিয়োগ করা হচ্ছে 10% হার সুদে, তাহলে তিনি প্রতি বছর কত টাকা পাচ্ছেন? 10 টাকা। একইভাবে 5 বছরে হবে 50 টাকা, আর ওনার আসল ছিল 100 টাকা, তাহলে টোটাল উনি 5 বছর পর পাবেন 150 টাকা। যেমন এই সূত্রে যদি আমরা সেটি প্রয়োগ করি যে 10% হার সুদে 100 টাকা 5 বছরের জন্য ব্যাংকে জমা রাখা হলো, তাহলে 5 বছর পর সেটা কত হবে? অর্থাৎ 100 টাকা হচ্ছে আমাদের বর্তমান মূল্য। IN, I হচ্ছে সুদের হার 10% অর্থাৎ 0.10 গুণ N সময় হচ্ছে 5 বছর, তাহলে 100 গুণ, তাহলে আমরা যদি একের সাথে 0.10 প্রথমে 0.10 সাথে 5 গুণ করি, তারপর যদি 1 যোগ করি তাহলে আমাদের হচ্ছে 1 যোগ 0.50 অর্থাৎ 100 গুণ 1.50 গুণ করলে হচ্ছে 150 টাকা। এটাই হচ্ছে সরল সুদ। এবার আমরা দেখব চক্রবৃদ্ধি সুদ। আগেই বলে রেখেছি যে একটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর যদি আসল টাকার উপর সুদের পাশাপাশি সুদের উপরও সুদ দেওয়া হয় তখন সেটা হবে চক্রবৃদ্ধি সুদ। যেমন ওই আগের উদাহরণটাই আমরা দেই যে একজন ব্যক্তি 10% হার সুদে 100 টাকা 5 বছরের জন্য রেখেছেন, তাহলে চক্রবৃদ্ধি সুদে 5 বছর পর সেটা কত হবে? তোমরা ক্লাস 8-এ একটি সূত্র পড়ে এসেছিলে যে চক্রবৃদ্ধি মূলধন সমান P ইন্টু 1 প্লাস R পাওয়ার N। চক্রবৃদ্ধি মূলধন সমান P ইন্টু 1 প্লাস R পাওয়ার N। এখানে এসে ওইটা হয়েছে যে
ফিউচার ভ্যালু অর্থাৎ ভবিষ্যৎ মূল্য সমান পিবি অর্থাৎ বর্তমান মূল্য যোগ 1 প্লাস আই পাওয়ার এন অথবা আর পাওয়ার এন। তাহলে এক্ষেত্রে যদি আমরা সেই মানগুলো বসাই যে বর্তমানে ব্যাংকে 100 টাকা জমা রাখা হয়েছে কত বছরের জন্য, 5 বছরের জন্য, কত পার্সেন্ট হার সুদে, 10% হার সুদে। তাহলে আমরা কত পাচ্ছি, 100 গুণ 1.10 তার উপর পাওয়ার হচ্ছে 5। তাহলে যদি 1.10কে পাওয়ার 5 করি তাহলে কি হচ্ছে, 100 গুণ 1.6105 যার সাথে 100 গুণ করলে হবে 161.051 টাকা। অর্থাৎ ওই ব্যক্তি 5 বছরের জন্য 10% হার সুদে 100 টাকা ব্যাংকে জমা রাখলে 5 বছর পর উনি চক্রবৃদ্ধির সুদে 161.051 টাকা ফেরত পাবে। তাহলে আমরা দেখলাম যে ভবিষ্যৎ মূল্য দুইটি নিয়মে নির্ণয় করা হয়, একটি হচ্ছে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ। এবার আমরা দেখব ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের পদ্ধতি। গত ক্লাসে আমি বলেছিলাম যে অর্থের বর্তমান মূল্য নির্ণয়ের পদ্ধতি দুটি, ঠিক একইভাবে অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের পদ্ধতিও হচ্ছে দুটি। প্রথমটি হচ্ছে এককালীন অর্থের ভবিষ্যৎ মূল্য, দ্বিতীয়টি হচ্ছে মিশ্র বা অসমান প্রবাহের অর্থের ভবিষ্যৎ মূল্য। অর্থাৎ অর্থের বর্তমান মূল্য নির্ণয়ের পদ্ধতির মতো অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের পদ্ধতিও হচ্ছে দুটি, এককালীন অর্থের ভবিষ্যৎ মূল্য আর দ্বিতীয়টি হচ্ছে মিশ্র বা অসমান প্রবাহের অর্থের ভবিষ্যৎ মূল্য। আমাদের নবম দশম শ্রেণীর সিলেবাসে এই মিশ্র বা অসমান প্রবাহের ভবিষ্যৎ মূল্য নেই বিদায় আমরা এটা সম্পর্কে আলোচনা করব না। আমরা আলোচনা করব এককালীন অর্থের ভবিষ্যৎ মূল্য। এই এককালীন অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয়কে আমরা আবার 3টি ধাপে দেখাতে পারি। যে বছরে যদি একবার সুদ গণনা করা হয় অর্থাৎ সরল সুদ, তাহলে হবে সরল সুদে এককালীন অর্থের ভবিষ্যৎ মূল্য। দ্বিতীয়টি হচ্ছে চক্রবৃদ্ধির সুদ, আগেই বলেছিলাম। আবার এই চক্রবৃদ্ধির সুদে আমরা যদি বছরের সুদ একবার গণনা করি অর্থাৎ বছরে একবার সুদ গণনা করা হলে এককালীন অর্থের ভবিষ্যৎ মূল্য, ঠিক একইভাবে বছরে একাধিকবার সুদ গণনা করা হলে এককালীন অর্থের ভবিষ্যৎ মূল্য। তাহলে এই 3টি পদ্ধতির জন্য 3টি সূত্র আছে। যদি সরল সুদে এককালীন অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার কথা বলা হয় তাহলে আমরা প্রথমে যে সূত্রটি দেখিয়েছিলাম ওই সূত্রটি হবে, অর্থাৎ এফ বি ভবিষ্যৎ মূল্য সমান পি ভি প্লাস পি ভি ইন্টু আই ইন্টু এন, যেটা আমি উপরে দেখিয়েছিলাম এফ বি সমান পি ভি ইন্টু 1 প্লাস আর এন, ওই সূত্রটাই এখানে হয়েছে। আর বছরে একবার সুদ গণনা করা
হলে এককালীন অর্থের সূত্রটি হবে এফ বি সমান পি বি ইন্টু 1 প্লাস আই পাওয়ার এন। অর্থাৎ পূর্বে যে সরল এই চক্রবৃদ্ধি সূত্রে যেটা ব্যবহার করেছি চক্রবৃদ্ধিতে ওই সূত্রটাই আসছে। এবার আসলো বছরে একাধিকবার সুদ গণনা করা হলে। গত ক্লাসে আমরা যেভাবে জেনে এসেছি যে একটি বছরের মধ্যে যদি একাধিকবার সুদ গণনা করা হয় তাহলে কি আসে, এম আসে। ওই নিয়মেই এই যে বছরে একবার সুদ করলে যে সূত্র হয় ওই সূত্রে শুধু আয়ের নিচে আমরা কি আনবো, এম আনবো। তাহলে এফ বি সমান পি বি ইন্টু 1 প্লাস আই বাই এম এবং এন এর সাথে এম গুণ দিব। দেখো এই দুটি সূত্রের মধ্যে তেমন কোনো তফাৎ নেই, শুধু একটি তফাৎ, এখানে আই এর নিচে এম ডিভাইডেড হচ্ছে আর এখানে এন এর সাথে এম গুণ হয়েছে। তাহলে আমরা জেনে গেলাম এককালীন অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের জন্য তিনটি সূত্র। প্রথমটি হচ্ছে সরল সুদে, দ্বিতীয়টি হচ্ছে বছরে যদি একবার সুদ গণনা করা হয়, আর তৃতীয়টি হচ্ছে বছরে যদি একাধিকবার সুদ গণনা করা হয়। এবার আমরা একটি একটি উদাহরণের সাহায্যে এই সূত্রগুলোর প্রয়োগ দেখব। প্রথমে আমরা সরল সুদে এককালীন অর্থের সূত্রের প্রয়োগটা একটু দেখি। যেমন আমি একটি উদাহরণ লিখছি, দেখো উদাহরণ 1, জনাব অমল কুমার 14% সুদে সোনালী ব্যাংক থেকে 10 বছরের জন্য 2 লক্ষ টাকা সরকারি সঞ্চয়পত্র ক্রয় করেন। 10 বছরের জন্য 2 লক্ষ টাকার সরকারি সঞ্চয়পত্র কিনলেন। ঠিক আছে, তাহলে মেয়াদ শেষে উনি কত টাকা ফেরত পাবেন? অর্থাৎ জনাব অমল কুমার সাহেব 14% সুদে সোনালী ব্যাংক থেকে 10 বছরের জন্য সরকারি সঞ্চয়পত্র ক্রয় করলেন 2 লক্ষ টাকা দিয়ে। তাহলে এই 10 বছর পর 14% সুদের হারে এই 2 লক্ষ টাকার ভবিষ্যৎ মূল্য কত? এখানে শুধুমাত্র 14% সুদ বলা হয়েছে, কোনো চক্রবৃদ্ধির কথা উল্লেখ নেই। তাহলে আমরা বুঝব এটি এককালীন 2 লক্ষ টাকা এককালীন অর্থের সরল সুদের সূত্র। তাহলে আমরা যদি সমাধান করি তাহলে এখানে আমরা কি পাচ্ছি? এখানে প্রথমে আমাদের এককালীন অর্থ 2 লক্ষ টাকা আছে, যেটা হচ্ছে বর্তমান মূল্য 2 লক্ষ টাকা। তারপর আমরা কি পাচ্ছি? 14% সরল সুদ। তাহলে আমরা সুদের হারকে দেব আই 14%, অর্থাৎ 0.14। তাছাড়া পাচ্ছি আমরা 10 বছর সময়, অর্থাৎ এন সমান 10 বছর। তাহলে আমরা নির্ণয় করব কি? মেয়াদ শেষে ফেরত টাকা, অর্থাৎ ভবিষ্যৎ মূল্য এফ বি। তাহলে এখানে আছে পি বি আই এন, অর্থাৎ পি বি আই এবং এন। আমরা এই ভবিষ্যৎ মূল্য নির্ণয় করব। যেহেতু আমাদের সূত্রটি জানাই আছে তাহলে আমরা লিখতে পারি, আমরা জানি এফ বি সমান পি বি প্লাস পি ভি ইন্টু আই ইন্টু এন। এবার যদি আমরা মান বসাই, পি বি বর্তমান মূল্য হচ্ছে 2 লক্ষ টাকা, বসালাম। আবারও পি বি 2 লক্ষ টাকা,
গুণ আই, আই হচ্ছে আমাদের 0.14 গুণ এন হচ্ছে আমাদের 10 বছর। তাহলে 2 লক্ষ টাকা প্রথমেই লিখে নিলাম, যোগ এবার যদি 2 লক্ষ টাকার সাথে 0.14 গুণ 10 করি তাহলে হবে 2,80,000 টাকা। আর 2 লক্ষ টাকা যদি সাথে যোগ দেই সেটা হবে 4,80,000 টাকা। তার মানে দাঁড়ালো অমল কুমার সাহেব যদি সরকারি সঞ্চয়পত্র 2 লক্ষ টাকা দিয়ে ক্রয় করে 10 বছরের জন্য, তাহলে 14% সুদের হারে 10 বছর পরে উনি 4,80,000 টাকা ফেরত পাবেন। অর্থাৎ এই 4,80,000 টাকার মধ্যে 2 লক্ষ টাকা ওনার আসল এবং 2,80,000 টাকা হচ্ছে 10 বছরের 14% হারে সুদ। আমি আগেই বলেছিলাম ভবিষ্যৎ মূল্য মানেই হচ্ছে সুদ ও আসলের যোগফল। আবার একটি কথা বলেছিলাম, চক্রবৃদ্ধিকরণ মানেই হচ্ছে বর্তমান মূল্যের বৃদ্ধিকরণ। অর্থাৎ চক্রবৃদ্ধি করলেই আমরা বর্তমান মূল্যের বর্ধিত টাকাটা পাবো। এই যে এখানে 4,80,000 টাকা পেলাম। এটা আমরা সরল সুদে এককালীন অর্থের সূত্রের প্রয়োগ দেখলাম। এবার অন্য একটি উদাহরণের সাহায্যে বছরে একবার সুদ গণনা করলে চক্রবৃদ্ধি সুদের সূত্রের প্রয়োগটা আমরা দেখব। তাহলে আমি দিচ্ছি উদাহরণ 2। তাহলে উদাহরণ 2-এ আমরা নিতে পারি মিসেস ফারজানা 10% সুদে 5 বছরের জন্য 5 বছরের জন্য সোনালী ব্যাংকে 1 লক্ষ টাকা জমা রাখবেন। 1 লক্ষ টাকা জমা রাখবেন। তাহলে তিনি ব্যাংক থেকে মেয়াদ শেষে কত টাকা ফেরত পাবেন? তাহলে মেয়াদ শেষে ব্যাংক থেকে কত টাকা ফেরত পাবেন? অর্থাৎ মিসেস ফারজানা 10% হার সুদে 5 বছরের জন্য ব্যাংকে 1 লক্ষ টাকা জমা রাখলেন, মেয়াদ শেষে তিনি কত টাকা ফেরত পাবেন? এটা আমরা নির্ণয় করব বছরে একবার সুদ গণনা করা হলে চক্রবৃদ্ধির সূত্র। এখানে দেখো 5 বছরের জন্য 1 লক্ষ টাকা জমা রাখবেন, সুদের হার হচ্ছে 10%। অর্থাৎ এই 1 লক্ষ টাকার উপর কি করা হবে? প্রতি বছর 10% সুদ দেওয়া হবে, আবার ওই সুদের উপরও কি দেওয়া হবে? সুদ দেওয়া হবে। এক্ষেত্রে আমরা যদি সমাধান করি তাহলে এখানে প্রথমে আমরা কি পাচ্ছি, যে এখানে আমাদের বর্তমান মূল্য 1 লক্ষ টাকা, পিবি 1 লক্ষ টাকা, তারপর আমরা পাচ্ছি সুদের হার 10%। শিক্ষার্থীরা এখানে সরাসরি লেখা আছে 10% সুদ, তোমাদের বোঝার স্বার্থে আমরা এখানে লিখতে পারি যে 10% চক্রবৃদ্ধি সুদে। তাহলে আমাদের কাছে আরো স্পষ্ট হয়ে গেল। তাহলে আমরা পাচ্ছি সুদের হার আই সমান 10%, অর্থাৎ 0.10। তারপর আমাদের পাচ্ছি সময় হচ্ছে এন 5 বছর, আর আমরা 5 বছর পর কত টাকা পাবো, অর্থাৎ ফিউচার ভ্যালু ভবিষ্যৎ মূল্য কত। যেহেতু চক্রবৃদ্ধি সুদে 5 বছর পর অর্থাৎ বছরে একবার সুদ, বার্ষিক সুদ হবে, তাহলে আমরা বছরে একবার সুদ গণনা করলে এই সূত্রটি প্রয়োগ করব। তাহলে আমরা জানি
আমরা জানি এফ বি সমান পি বি ইন্টু 1 প্লাস আই পাওয়ার এন। এখানে পি বি বর্তমান মূল্য আমরা পাচ্ছি 1,00,000 টাকা গুণ 1 যোগ আই, আই হচ্ছে 0.10 পাওয়ার এন, এন হচ্ছে 5 বছর। তাহলে আবারও 1,00,000 টাকা গুণ 1.10 পাওয়ার হচ্ছে 5, অর্থাৎ 1-এর সাথে 0.10 গুণ করলাম। এবার যদি আমরা পাওয়ার করি তাহলে পাবো 1.10কে 5 পাওয়ার করলে হয় 1.6105 1.6105। 1-এর সাথে 1,00,000 টাকা যদি আমরা গুণ করি তাহলে সেটা হবে 1,61,051 টাকা। অর্থাৎ মিসেস ফারজানা 10% হারে 5 বছরের জন্য সোনালী ব্যাংকে যদি 1,00,000 টাকা জমা রাখেন তাহলে 5 বছর পর উনি সুদে আসলে টোটাল 1,61,051 টাকা পাবেন। শিক্ষার্থীরা, এখানে চক্রবৃদ্ধি উল্লেখ না হলেও কিন্তু এটা চক্রবৃদ্ধি, কারণ আমি পূর্বেই বলেছি ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের প্রক্রিয়াকেই আমরা চক্রবৃদ্ধিকরণ বলি। তাহলে চক্রবৃদ্ধিকরণ উল্লেখ না করলেও বুঝতে হবে এটা চক্রবৃদ্ধি। তারপরও বোঝার সাথে আমি এখানে চক্রবৃদ্ধি লিখলাম। তাহলে আশা করছি বছরে যদি একবার সুদ গণনা করা হয় তাহলে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে পারবে। এবার আমরা 3 নাম্বার সূত্রের প্রয়োগ দেখব, যে বছরে যদি একাধিকবার সুদ গণনা করা হয়। তাহলে বছরে যদি একাধিকবার সুদ গণনা করা হয় সেটার জন্য আমরা একটি উদাহরণ নেই। উদাহরণ 3, অর্থাৎ 8% মাসিক চক্রবৃদ্ধি হার সুদে জনাব শাহাবুদ্দিন ব্যাংকে 12,000 টাকা 5 বছরের জন্য জমা রাখবেন। 5 বছরের জন্য জমা রাখবেন। তাহলে মেয়াদ শেষে উনি কত টাকা উত্তোলন করতে পারবেন। অর্থাৎ জনাব শাহাবুদ্দিন সাহেব যদি 8% মাসিক চক্রবৃদ্ধি হারে 12,000 টাকা 5 বছরের জন্য ব্যাংকে জমা রাখেন তাহলে মেয়াদ শেষে উনি টোটাল কত টাকা উত্তোলন করবেন। তাহলে আমরা আগেই বলে রেখেছিলাম যে এটা হবে বছরে একাধিকবার সুদ গণনা। তাহলে আমরা কি কি পাচ্ছি একটু দেখে নেই। প্রথমে আমরা লিখে নিচ্ছি বর্তমান মূল্য, অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু আমাদের হচ্ছে 12,000 টাকা। তারপরে আমরা পাচ্ছি সুদ, সুদ হচ্ছে 8%। তাহলে আই সমান 8%, অর্থাৎ 0.08। তারপরে সময় হচ্ছে আমাদের 5 বছর, উনি 5 বছরের জন্য ব্যাংকে টাকা রেখেছেন, তাহলে 5 বছর। তারপরে দেখো সুদের সাথে একটি কথা আছে, মাসিক চক্রবৃদ্ধি। আমি গত ক্লাসের শুরুতেই এম নির্ণয়ের প্রক্রিয়ায় বলে দিয়েছিলাম যে যদি মাসিক চক্রবৃদ্ধির কথা বলা হয় তাহলে বুঝতে হবে বছরে একাধিকবার সুদ গণনা করা হচ্ছে, আর সেটা প্রতি মাসে। যেহেতু বছর হচ্ছে 12 মাসে, তার মানে হলো এক বছরে টোটাল 12 বার সুদ
গণনা করা হবে। তাহলে আমরা m পাচ্ছি 12 বার। তাহলে আমরা নির্ণয় করব ভবিষ্যৎ মূল্য FB কত। তাহলে আমাদের সূত্রটা জানাই আছে যে বছরে যদি একাধিকবার সুদ গণনা করা হয় তাহলে সূত্র হচ্ছে FB ইকুয়াল, আমরা জানি FB ইকুয়াল PB ইন্টু 1 প্লাস I/m পাওয়ার mn। তাহলে আমরা মানগুলো বসাই। PB বর্তমান মূল্য হচ্ছে আমাদের 12,000 টাকা ইন্টু 1 প্লাস I হচ্ছে আমাদের 0.08, m হচ্ছে 12 পাওয়ার mn অর্থাৎ 12 গুণ সময় হচ্ছে 5 বছর। এবার যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা কি পাই, 12,000 গুণ, এখানে তোমরা প্রথমে 0.08কে 12 দ্বারা ভাগ করবে, করার পর যোগ করবে 1, তারপর পাওয়ার করবে 5 12 গুণ করলে কত হয়, 60 হয়। তাহলে একসাথে আমি করে নিচ্ছি যে 1.4894 অথবা 5। আমরা দশমিক পরে কমপক্ষে 5 অথবা 6 অঙ্ক রাখব। তাহলে এই 1.4898 যদি আমরা 12,000 দিয়ে গুণ করি তাহলে হবে সেটা 17,878 টাকা। তাহলে আমরা কি পাচ্ছি যে জনাব শাহাবুদ্দিন 8% মাসিক চক্রবৃদ্ধিতে যদি 5 বছরের জন্য ব্যাংকে 12,000 টাকা জমা রাখেন তাহলে তিনি 5 বছর পর সুদ এবং আসল সহ টোটাল 17,878 টাকা উত্তোলন করতে পারবেন। এক্ষেত্রেও আমরা দেখছি উনি 12,000 টাকা জমা রাখছেন কিন্তু 17,878 টাকা উত্তোলন করতেছেন, তার মানে অতিরিক্ত, অর্থাৎ ভবিষ্যৎ মূল্য মানেই বলছি যে আসল প্লাস সুদ, এখানে সুদ সহ উনি 17,878 টাকা উত্তোলন করবেন। তাহলে আশা করা যায় তোমরা বছরে যদি একাধিকবার সুদ গণনা করা হয় তাহলে এই সূত্র প্রয়োগের মাধ্যমে ভবিষ্যৎ মূল্যও নির্ণয় করতে পারবে। যদি তোমরা এই 3টি সূত্র এবং সাথে উদাহরণের সমস্যা সমাধান বুঝে থাকো তাহলে অবশ্যই বাড়ির কাজ দিচ্ছি, সেটা বাসায় নিজেরা করে নিবে। বাড়ির কাজ শতকরা 10% হারে বর্তমানে 500 টাকা 5 বছরের জন্য ব্যাংকে জমা রাখলে ভবিষ্যৎ মূল্য কত হবে? খুবই সহজ একটি প্রশ্ন। তারপর 2 নাম্বার, আমরা বলতে পারি শতকরা 13.5% হারে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধিতে 50
হাজার টাকা 50,000 টাকা ব্যাংকে জমা রাখলে মেয়াদ শেষে ভবিষ্যৎ মূল্য কত হবে? তাহলে উভয়টাই ভবিষ্যৎ মূল্য এবং আজকে যে 3টি সূত্র আমরা প্রয়োগ করেছি ওই 3টি সূত্রের সাহায্যে এই দুটি সমস্যা তোমরা সমাধান করার চেষ্টা করবে। তাহলে আজকে আমরা এই পর্যন্তই শেষ করলাম। আগামী ক্লাসে আমরা অ্যানুইটি বা বার্ষিক কিস্তি বা সম্পর্কে বিস্তারিত জানব এবং সূত্রগুলোর প্রয়োগের মাধ্যমে সমস্যার সমাধান করার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ধন্যবাদ।